ওয়েলকাম স্টুডেন্টস, স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে আমি স্নেহা তোমাদেরকে জিওগ্রাফি ক্লাস 9 এর জিওগ্রাফির একটা সেকেন্ড চ্যাপ্টার মানে পৃথিবীর গতিসমূহ সম্পর্কে আলোচনা করব। পৃথিবীর গতিসমূহ বলতে কি বোঝায়? পৃথিবীর গতিসমূহ বলতে পৃথিবীর নিজস্ব গতি সম্পর্কে আলোচনা করা হয়, যে পৃথিবী কিভাবে সূর্যের চারিদিকে ঘোরে আবার নিজস্ব অক্ষে ঘোরে। এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখা যাক তাহলে কি বলছে, ভালো করে দেখো। একটা উদাহরণের মাধ্যমে দেখিয়েছে। প্রথমে তোমরা লাট্টু বা বল দেখেছো নিশ্চয়ই। টেবিলের ওপর লাট্টু বা বলটা ঘুরিয়ে দিলে দেখবে তাদের মাঝখান দিয়ে একটা অদৃশ্য রেখা বা অক্ষ দিয়ে সেগুলি ঘুরপাক খাচ্ছে। আমাদের পৃথিবীও সূর্যের সামনে নিজ অক্ষ বা মেরু রেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। যদি আমরা জিনিসটাকে ইমাজিন করি তাহলে কেমন দেখাবে দেখো। এখানে সূর্য অবস্থান করছে, এখানে পৃথিবী। পৃথিবী ক্রমাগত সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তাই তো? এই হচ্ছে পৃথিবীর এক প্রকার গতিসমূহ, ঠিক আছে? তো পৃথিবী এই যে সূর্যের চারিদিকে ঘুরছে, এটাও যেমন পৃথিবীর এক প্রকার গতি, তেমনি পৃথিবী নিজ অক্ষের চারিদিকে অর্থাৎ প্রতিনিয়ত নিজ নিজে অক্ষের চারিদিকে অর্থাৎ নিজে চারিদিকে লাট্টুর মতো ঘুরে চলেছে। প্রতিনিয়ত পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী, এই যেখানে আমি দেখালাম, পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত ঘুরে চলেছে। সেই কারণেই বলছে যে পৃথিবী এই যে যেমন টেবিলের ওপর একটা লাট্টু ঘোরালে যেমন সেটা ঘুরতে থাকে, তেমনি পৃথিবীও ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে লাট্টুর মতো ঘুরে চলেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে সূর্য চারিদিকে ঘুরছে, এর সাথে সাথে ও কিন্তু নিজেও নিজের চারিদিকে ঘুরছে। এইটাকেই আমরা বলবো পৃথিবীর গতিসমূহ। কিভাবে ও নিজে নিজের চারিদিকে ঘুরছে, আবার তার সাথে সাথে সূর্যেরও চারিদিকে ঘুরছে। এই চ্যাপ্টার আমরা এটাই আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ঠিক আছে? এখান থেকে বেশ ভালোই প্রশ্ন আসে, তোমরা এখান থেকে শর্ট কোশ্চেন্স বেশি আসে। তো আমি শর্ট কোশ্চেন্সও তোমাদেরকে বলে দেবো, ভালো করে খাতা বার করে রাখবে, ঠিক আছে? আর যে যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলোকে নোট করতে থাকবে। চলো দেখো, প্রতিনিয়ত আমরা জানলাম যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এছাড়া কি বলছে? পৃথিবীর এই ঘোরাকে আমরা আবর্তন বলি। পৃথিবী নিজে পৃথিবী এই যে পৃথিবী নিজ এই যে অক্ষ, নিজ যে অক্ষের চারিদিকে এরকম পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত ঘুরে চলেছে, এইটাকেই বলছে আবর্তন। খুঁটির মাথায় ঘুরন্ত চাকার সঙ্গে বাধা দড়ি, এখানে লাট্টু সম্বন্ধে কথা বলছে, সঙ্গে বাধা দড়ি ধরে তুমি ছুটতে শুরু করলে ওই খুঁটির চারিদিকে বন বন করে ঘুরতে শুরু করবেন। তেমনই যেমন লাট্টুটাকে আমি এরকম লাইক দড়ি, ওপরে একটা দড়ি থাকে না, ওটাকে দিয়ে এরকম ছেড়ে দিলে যেমন লাট্টুটা ঘুরতে থাকে, তেমনি পৃথিবীও এরকম নিজের অক্ষের চারিদিকে, পৃথিবীর মাঝখানে, এটা কিন্তু সত্যি সত্যি নেই, ঠিক আছে? এখানে কোনোই পৃথিবীর যে বাইরে এরকম অক্ষ, এরকম একটা লাইন যে রয়েছে, এরকম কিছুই নেই। তবে ওখানে মোটামুটি পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত ঘুরে চলেছে, সেই কারণে এটাকে ভাবা হচ্ছে যে ওখানে একটা অক্ষ রয়েছে, ঠিক আছে? ওই চারিদিকে ঘুরতে থাকে। তো এখানে এই সম্বন্ধে আলোচনা করেছে, খুঁটির যেমন চারিদিকে ঘুরতে থাকে, তেমনি পৃথিবীও নিজের অক্ষের চারিদিকে ঘুরতে থাকে। ঠিক অক্ষটা এই জায়গাটা করে অবস্থান করে। আচ্ছা, মহাকাশে সূর্য হলো খুঁটি। মহাকাশের ক্ষেত্রে এইখানে যেমন লাট্টু দিয়ে আমরা আলোচনা করছিলাম, তাই মহাকাশে খুঁটিটা হচ্ছে সূর্য। আর এবং সূর্যের আকর্ষণেই পৃথিবী একটি নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে অবিরাম ঘুরে যাচ্ছে। পৃথিবীর এই ঘোরাকে কি বলে? পরিক্রমণ। তাহলে কি বলছে? পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করছে, অর্থাৎ পৃথিবী যখন সূর্যকে নিয়ে সূর্যের চারিপাশে ঘুরছে, তখন তাকে বলছে কি? পরিক্রমণ। আর যখন পৃথিবী নিজেই নিজের চারিপাশে ঘুরে চলেছে, লাট্টুর মতো ঘুরে চলেছে, তখন তাকে কি বলছে? আবর্তন। ঠিক আছে, চলো নেক্সট পেজে যাওয়া যাক। কি বলছে দেখো, এখানে আমরা আলোচনা করব পৃথিবীর গতি সম্পর্কে। একটু ভালো করে আলোচনা করি। আমরা যেমন করে বুঝে গেলাম, এবার আমরা এটাকে এরকম ভাবে মুখস্থ করবো। এই নোটস গুলো তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। এগুলো শর্ট কোশ্চেনে আসে। কি বলছে দেখো, মহাকাশে অন্যান্য গ্রহের মতো পৃথিবীও কিন্তু স্থির নয়। পৃথিবীর এই মহাকাশে কোনো গ্রহই আমরা স্থির নয় সেটা বুঝেছি, তেমনি পৃথিবীও কিন্তু স্থির নয়। পৃথিবী ক্রমাগত এখানে ঘুরে চলেছে। দেখো, এই
যেমন কি সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে আবার নিজেও ঘুরে চলেছে, তেমনি ও কিন্তু স্থির নয়, এটাই বলতে চাইছে। সূর্যের আকর্ষণে তার সামনে পাক খেতে খেতে একটি নির্দিষ্ট পথে একটু একটু করে সামনে সরে যায়, তাই পৃথিবীর নিজস্ব দুটি গতি আছে। এই যে আমি এখানে ছবিতে তোমাদেরকে দেখাচ্ছিলাম কিভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে প্লাস আবার নিজের চারিদিকে ঘোরে, এই দুটোকে দুটো নাম দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে দেখো, এক আবর্তন গতি বা রোটেশন, আর একটা হচ্ছে পরিক্রমণ গতি। আবর্তন গতি কোনটা? আবর্তন গতি হচ্ছে যখন পৃথিবী নিজেই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, নিজস্ব চারিদিকে লাট্টুর মতো ঘুরতে থাকে, সেটা হচ্ছে আবর্তন গতি। আর হচ্ছে যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাকে বলছে পরিক্রমণ গতি। ইজি তো? দেখো তাহলে আবর্তন গতি কি, কাকে বলে এটা জেনে নেওয়া যায়। পৃথিবী নিজ অক্ষ বা মেরুদণ্ডের চারিদিকে লাট্টুর মতো ঘোরার গতি, এটাই হচ্ছে আবর্তন গতি। পৃথিবী সূর্যের সামনে একদিনে একবার নিজ মেরুরেখাকে বেষ্টন করে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, একে কি বলে? আহ্নিক গতি। ব্র্যাকেট করবে, লিখে নেবে, ঠিক আছে? আসবে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কি বলছে? পৃথিবী যখন আমরা আলোচনা করলাম যে পৃথিবী একটা জায়গায় ক্রমাগত যখন পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে, তাকেই বলছে আবর্তন গতি বা রোটেশন। তো যখন এটা প্রতিনিয়ত সে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে, আর পৃথিবীর এক পাক ঘুরতে কত সময় লাগে? 24 ঘন্টা। সে কারণেই মানে আমরা 24 ঘন্টা হলে বুঝতে পারি যে পৃথিবী এক পাক ঘুরে ফেলেছে, অর্থাৎ পৃথিবীর একবার আবর্তন গতি হয়ে গেছে। আচ্ছা, আর কি? তারপরে হচ্ছে পরিক্রমণ গতি। পরিক্রমণ গতি হচ্ছে সূর্যের চারিদিকে, এবারে পৃথিবী নিজের চারিদিকে ঘোরার কথা কিন্তু বলছে না, বলছে সূর্যের চারিদিকে। এই দেখো ছবিটা দেখো, এই যে দেখো এখানে দেখাচ্ছে কি পৃথিবী নিজের চারিদিকে যখন ঘুরছে, সেটা হচ্ছে কি? আবর্তন গতি। ছবিটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ছবিটা পুরো ড্রয়িং করে তোমরা যদি একবার করো, ছবিটা যদি ড্রয়িং করে তোমরা জিনিসটাকে বোঝো, তাহলে আর কোনো অসুবিধা হবে না, খুব ইজি জিনিস, ঠিক আছে? দেখো তাহলে কি বলছে, যখন আমি যেটা বললাম আগে যে আবর্তন গতি যখন নিজেই চারিদিকে ঘুরছে, পরিক্রমণ গতি হচ্ছে যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাই তো? পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে তখন তাকে বলছে পরিক্রমণ গতি, ইজি বা রেভলিউশন। দেখো এটা মুখস্থ করে নেবে, সূর্যের চারিদিকে পৃথিবীর পরিক্রমণ করার গতি হলো পরিক্রমণ গতি। দেখো এই লাইনের মধ্যেই ওর উত্তর দেওয়া হচ্ছে, সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণ করার গতি পরিক্রমণ গতি। পৃথিবী আবার এক বছরে একবার সূর্যকে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করে। পৃথিবী, যেমন আমি বললাম যে পৃথিবী ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে, পৃথিবী আবার সূর্যকে এরকম পৃথিবী সূর্যকে প্রদক্ষিণও করছে কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে। কত সময় লাগছে? পুরো এক বছর, 365 দিন। একদিন তাহলে পৃথিবীর ঘুরতে যেমন টাইম লাগে 24 ঘন্টা, তেমন পৃথিবী সূর্যকে পুরোপুরি প্রদক্ষিণ করতে বা পরিক্রমণ করতে সময় লাগছে 365 দিন বা এক বছর প্রদক্ষিণ করে। এবং একে কি বলে? একে বলে বার্ষিক গতি। পরিক্রমণ গতি বললাম এই যে পৃথিবীর সূর্যকে এক বছরেই প্রদক্ষিণ করার প্রক্রিয়াকে বলে বার্ষিক গতি। আর আবর্তন গতিকে মানে পৃথিবী যখন নিজ অক্ষে চারিদিকে একবার পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, মানে যাকে 24 ঘন্টা সময় লাগছে, তাকে কি বলে? তাকে বলে আহ্নিক গতি। এখানে মানে একই জিনিস কিন্তু একটুখানি অন্য নামে আছে, তখন আবার গুলিয়ে যাবেন না, ঠিক আছে? এখানে গুলিয়ে দেওয়ার কিছুই নেই, শুধু আবর্তন গতি হচ্ছে ওরই আবর্তন করা পদ্ধতিকে বলছে, আর এই যে সময়টা লাগছে 24 ঘন্টা তাই জন্য ওকে বলে আহ্নিক গতি। আর যখন এক বছর সময় লাগছে পুরো সূর্যকে প্রদক্ষিণ করতে, তখন তাকে বলে বার্ষিক গতি। ইজি, যেহেতু এক বছর লাগছে তাই বার্ষিক, আমাদের অসুবিধাও হবে না কিন্তু লিখতে, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, সৃষ্টির মুহূর্ত থেকেই আবর্তন ও পরিক্রমণ এই দুই গতি অবিরাম একসঙ্গে হয়ে চলেছে। আচ্ছা নেক্সট, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখিয়েছে দেখো, এখানে তৃতীয় গতি আছে আমাদের। আমরা এখানে পড়লাম যে দুটো গতি দেখতে পাওয়া যায়, এখানে কিন্তু আরো একটা গতি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে গ্যালাকটিক মুভমেন্ট বা
নক্ষত্র মণ্ডলীয় গতি। এটা পাশের কোশ্চেনে কিন্তু আসতেই পারে, কিছু কিছু স্কুলে দিয়ে দেয়, তো তোমরা মোটামুটি দেখে রাখবে তাহলেই হবে। বলছে দেখো, আবর্তন ও পরিক্রমণের সঙ্গে সমস্ত গ্রহ ও উপগ্রহ সমগ্র সৌরজগৎ একটি নির্দিষ্ট আকাশপথের ছায়া একটি কেন্দ্রকে ঘুরে চলেছে। একেই বলে কি নক্ষত্র মণ্ডলীয় গতি। ঠিক আছে, এতে সময় লাগে 22 কোটি বছর। তার মানে পুরো মানে ইউনিভার্স, মানে আমাদের যে সৌরজগৎকে এখানে নক্ষত্র মণ্ডলীয় গতিতে সব ক্রমাগত ঘুরে চলেছে, সেটি ঘুরতে মানে সেটা পুরো ঘুরতে কিন্তু সময় লাগে 22 কোটি বছর। এখানে তো আমাদের এখানে 1 ঘন্টার 24 ঘন্টার মধ্যে আবর্তন গতি আর 1 বছরের মধ্যে পরিক্রমণ গতি হয়ে যাচ্ছে, কিন্তু এইটা ঘটতে 22 কোটি বছর লাগে। আচ্ছা ছাড়ো, এটা মোটামুটি পড়ে রাখবে, এটা ইম্পর্টেন্টও আছে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, আমরা আবর্তন গতি রোটেশনটা ওটা নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে থাক। এবার আমরা পড়বো এই পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রমণ গতি। তাহলে এই চ্যাপ্টারটা হচ্ছে পৃথিবীর গতিসমূহ সম্বন্ধে। পৃথিবীর গতিসমূহের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো, আমরা এতক্ষণ কি জানলাম, গুরুত্বপূর্ণ দুটো গতি রয়েছে, সেটা হচ্ছে এক আবর্তন গতি, পরিক্রমণ গতি। এবার এই আবর্তন গতি পরিক্রমণ গতি বৈশিষ্ট্যগুলো জানবো, ঠিক আছে, যে আবর্তনের দিক কোন দিক, মানে আবর্তনের দিক কেমন, তারপর হচ্ছে আবর্তন ও পরিক্রমণের কাল কেমন, ওগুলো তো খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বৈশিষ্ট্য সমূহ আসতেই পারে যে পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রমণ গতি কাকে বলে, বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। ঠিক আছে, কোয়েশ্চেনটা লিখে নাও, আর লিখে নিয়ে এইগুলো মুখস্থ করে নিও, খাতা পেন্সিল নিয়ে বসো, পেন নিয়ে বসো, বসে বসে এটা লিখে নিতে পারো। ঠিক আছে, কি বলছে দেখো, এক আবর্তনের দিক, অধিকাংশ গ্রহ সূক্ষ্মকোণে হেলে থাকায় পৃথিবী সহ 6টি কুলীন গ্রহ ও সমস্ত ব্রাহ্মণ গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে করতে সূর্যকে প্রদক্ষিণ করে। তাহলে আমরা জানলাম যে কেন ও পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই তো। অধিকাংশ গ্রহ সূক্ষ্মকোণে হেলে থাকায় তার কারণে পৃথিবী সহ 6টি কুলীন গ্রহ আর বামন গ্রহগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে, শুধুমাত্র পৃথিবী যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তা নয়, আমাদের পৃথিবীর সহ 6টা কুলীন গ্রহ আর বামন গ্রহগুলো যতগুলো রয়েছে তারা সবাই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে। তারপরে কি বলছে, উল্লম্ব রেখার সঙ্গে গ্রহগুলো মেরু রেখার কৌণিক মান বিভিন্ন হওয়ায় এদের আবর্তনের দিকও পাল্টে যায়। যেমন কি দেখছে দেখো, শুক্র গ্রহের ক্ষেত্রে এক সরল কোণে থাকায় পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে, আর ইউরেনাস এক সরল কোণ হচ্ছে 97 ডিগ্রি থাকায় দক্ষিণ থেকে উত্তর দিকে ঘুরে চলেছে। তাহলে এখানে কেন শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে, আবার ইউরেনাসই বা কেন দক্ষিণ থেকে উত্তর দিকে ঘুরে চলেছে, সেটা আমরা জানলাম। কারণ এর সরল কোণ হচ্ছে 177 ডিগ্রি, ঠিক আছে, আর সেই কারণে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। আর ইউরেনাস হচ্ছে এক সমকোণে অর্থাৎ 97 ডিগ্রি থাকায় ও দক্ষিণ থেকে উত্তর দিকে ঘুরছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট আসবে যে কেন আবর্তনের দিকটা চেঞ্জেস হচ্ছে, কেন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, কেন শুক্রই এই পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে, আর ইউরেনাসই বা কেন আমাদের দক্ষিণ থেকে উত্তর দিকে ঘুরছে। তো তার জন্য এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, আবর্তনের দিক। নেক্সট কি বলছে দেখো, আবর্তন ও পরিক্রমণ কাল। আবর্তন ও পরিক্রমণ কালটা কেন চেঞ্জ হচ্ছে, মানে আমরা বললাম না যে 24 আওয়ার্স সময় লাগে এক পা ঘুরতে, আবর্তন করতে, আর পরিক্রমণ তো 1 বছর লাগে। তো এটা মানে কেন হচ্ছে সেটাই বলছে এখানে। কুলীন গ্রহগুলোর মধ্যে বৃহস্পতির আবর্তনের সময় সবচেয়ে কম। আমাদের এর আবর্তন করতে, পৃথিবীর আবর্তন করতে 24 ঘন্টা সময় লাগে পশ্চিম থেকে পূর্ব দিকে, কিন্তু বৃহস্পতির সব থেকে কম সময় লাগে, এবং শুক্রের আবার সব থেকে বেশি সময় লাগে। নেপচুনের পরিক্রমণ সময় আবার সব থেকে বেশি, আর বুধের আবার সব থেকে কম। বুধ হচ্ছে সবচেয়ে দ্রুতগামী গ্রহ। কেন বুধ সবচেয়ে দ্রুতগামী গ্রহ, আমরা যদি সৌরজগৎকে দেখি তাহলে ওটা কেমন দেখতে লাগবে, এখানে সূর্য, তারপরে কি রয়েছে বুধ, শুক্র, পৃথিবী। তো এখানে যদি আমরা এর কক্ষপথ গুলো তৈরি করি, মানে পৃথিবীকে ঘিরে এই সূর্যকে ঘিরে এদের যে কক্ষপথটা রয়েছে, তার মধ্যে দেখো এই যে বুধ, এখানে হলো শুক্র, এখানে হচ্ছে
পৃথিবী, কি তাই তো? তো এবারে এখানে সব থেকে বেশি সময় লাগছে, এখানে সব থেকে বেশি কার সময় লাগবে পুরো পরিক্রমণ করতে সূর্যকে? এখানে কিন্তু পৃথিবীর সব থেকে বেশি সময় লাগবে, কারণ পৃথিবীর পরিক্রমণের রাস্তাটাই দেখো অনেক বড়। তার আবার কম সময় লাগবে হচ্ছে শুক্রর আবার কিছুটা কম সময় লাগবে, তারপরে লাগবে বুধের। তাহলে বুধ সব থেকে কম সময়ের মধ্যে কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করে। আর সব থেকে বেশি কাল লাগবে একদম শেষ যে গ্রহটা আমাদের এখানে রয়েছে নেপচুনের, সব থেকে বেশি সময় লাগবে। এই দেখো, কারণ ওদের রাস্তা ছোট বড় রয়েছে সেই কারণে। এখানে বলছে পৃথিবী, এখানে বলছে যে কার বেশি সময় লাগে কার কম সময় লাগে, এই নিয়েও কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে। ঠিক আছে, যেমন নেপচুনের পরিক্রমণের সময় সবচেয়ে বেশি, বুধের সবচেয়ে কম। বুধ হচ্ছে সব থেকে দ্রুতগামী গ্রহ, কারণ সব থেকে কাছাকাছি রয়েছে সূর্যের, আর সময় তাই জন্য কম লাগছে ওর। আচ্ছা, বামন গ্রহগুলোর মধ্যে হাইমিয়ার আবর্তনকাল সবচেয়ে কম। বামন গ্রহগুলোর কথা বলা হচ্ছে। বামন গ্রহ হচ্ছে যারা আমাদের এর মাঝখানে পড়ে না, কক্ষপথের মাঝখানে পড়ে না, কিন্তু ওরা আমাদের এই এর বাইরেই পড়ে, মানে আশেপাশেই অঞ্চলে রয়েছে। আমাদের এখানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, মানে প্লুটোকে এখন বামন গ্রহ করে দেওয়া হয়েছে। তেমনি ওই জায়গাটা করেই অনেকগুলো বামন গ্রহ রয়েছে, সেই কারণে ওদের কথাও আমরা এখানে আলোচনা করছি। বামন গ্রহগুলো কোথায় মধ্যে হাইমিয়ার হচ্ছে আবর্তনকাল সব থেকে কম। এরা বামন গ্রহ হলো, এরা কিন্তু সূর্যকেই প্রদক্ষিণ করে। ঠিক আছে, আবার প্লুটো সবচেয়ে বেশি, কারণ প্লুটো সব থেকে শেষে অবস্থান করছে। ঠিক আছে, আবার সিরিজের পরিক্রমণের কাল আবার সবচেয়ে কম লাগে। পৃথিবী ও মঙ্গলের আবর্তনের সময় প্রায় সমান। পৃথিবী আর মঙ্গলের মানে এই আবর্তন যে করতে সময় লাগে ওটা মোটামুটি সমানই আছে, তবে কিছুটা পরিমাণে বেশি পৃথিবীর, কারণ একটু হলেও তো বেশি জায়গা জুড়ে রয়েছে, তাই জন্য। পৃথিবী ও মঙ্গলের আবর্তনের সময় প্রায় সমান, যেটা বললাম। সমস্ত গ্রহের আবর্তনের চেয়ে পরিক্রমণ বেশি হয়। আচ্ছা, তবে শুক্রের এক পা ঘুরতে তার পরিক্রমণের চেয়ে বেশি সময় লাগে, তাই শুক্রের এক বছরের চেয়ে একদিন বেশি। আচ্ছা, তারপরে কি বলছে, রাক্ষসী গ্রহ হলো প্রচন্ড আবর্তন বেগের জন্য বৃহস্পতি ও শনির আবর্তনকাল খুব কম। এরা মানে এদেরকে রাক্ষসী গ্রহ বলেছে, কারণ এরা তো অনেক বড় গ্রহ, তাই জন্য এদেরকে রাক্ষসী গ্রহ বলেছে। আর এদের আবর্তন কাল কিন্তু খুব কম। এরা এমনিতে দূরে থাকলেও এদের আবর্তন কাল, মানে নিজস্ব কক্ষপথে আবর্তন যে করে সেটা আবর্তন। আমরা তো জানলাম নিজস্ব কক্ষপথে মানে নিজের লাট্টুর মতো ঘোরাটাকে আবর্তন বলে। ওটাও সময় কম লাগছে, কিন্তু পরিক্রমণে বেশিই লাগছে। আচ্ছা, আমরা দুটো পয়েন্ট জানলাম। তাহলে মূল বৈশিষ্ট্যের মধ্যে আবর্তনের দিকটা গুরুত্বপূর্ণ, আর আবর্তনের কাল। এখানে কয়েকটাই মনে রাখবে, লাইক শুধুমাত্র বুধ, বৃহস্পতি, আমাদের যে গ্রহগুলো রয়েছে বামন গ্রহ, এই গ্রহগুলো বাদ দিলেও অসুবিধা নেই। কয়েকটা উদাহরণই পড়বে, সব পড়ার দরকার নেই। নেক্সট দেখো কি বলছে, পরিক্রমণের বেগ আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, আরেকটা পয়েন্ট হচ্ছে কি পরিক্রমণের বেগ। পরিক্রমণের বেগ বেগ ওদের কতটা সময় লাগে? একজনের 1 বছর লাগছে, নেপচুনের আরো বেশি সময় লাগছে। এটা কিসের উপর ডিপেন্ড করে দেখো, সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান ও দীর্ঘতম কক্ষপথের জন্য নেপচুনের পরিক্রমণের বেগ সবচেয়ে কম, এবং সূর্যের কাছে থাকার জন্য সব থেকে পরিক্রমণের বেগ কার কম? বুধের। এটা আমি আগেই আলোচনা করলাম, আগের পেজে দেখো, এখানে আলোচনা করলাম যে কেন বুধ তাড়াতাড়ি ঘোরে আর কেন আমাদের পৃথিবীর সময় লাগছে। তো ওটাই এখানে বলেছে যে সব থেকে বেশি কার সময় লাগবে? নেপচুনের, সব থেকে দূরে রয়েছে বলে। আর সব থেকে কম সময় কার লাগবে? বুধের। ঠিক আছে, এটা ইজি পড়া, মুখস্থ করা বেশি শক্ত নয়। দেখো নেক্সট কি বলছে, দেখো আচ্ছা এবার আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম আবর্তন গতি কি, মোটামুটি পড়ে নিলাম, কিন্তু এবার আবর্তন গতি কি সেটা আরো ভালো করে পড়তে হবে। ঠিক আছে, মানে লাট্টুর মতো লিখলে তো হবে না যে এখানে আমরা লিখেছিলাম যে আবর্তন, না এটা না। হ্যাঁ, পৃথিবীর গতি ফতি সম্পর্কে আলোচনা করেছিলাম, আর আবর্তনের গতি বলতে এখানে আলোচনা করেছিলাম, কিন্তু এখানে লাট্টুর মতো কথা লিখেছে, তো সব লাট্টু ফাট্টু লিখলে হবে না কিন্তু। তাই এখানে আমরা এবার
ভালো করে পড়বো যে আবর্তন গতি কাকে বলে। এইটাই তোমরা পরীক্ষার খাতায় লিখবে। ওটা তো মুখস্থ করে নিলাম, বুঝে নিলাম, কিন্তু এটা তোমরা কি করবে, পরীক্ষার খাতায় লিখে নেবে। কি বলছে দেখো, সূর্যের সামনে পৃথিবীর নিজ মেরুদণ্ডকে বেষ্টন করে, মানে এখানে এই হলো পৃথিবী, এবার সূর্য, এখানে সূর্যের সামনে নিজ মেরুদণ্ড মানে অক্ষর কথা বলেছে, তাই তো, নিজ মেরুদণ্ড মানে অক্ষর কথা বলেছে, ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে, পশ্চিম থেকে পূর্ব দিকে দেখো অবিরাম পাক খেয়ে যাচ্ছে, তাকে আবর্তন গতি বলে, ব্র্যাকেট করবে। নিজ অক্ষ কেন্দ্রিক পৃথিবীর এই ঘোরাকেই আবর্তন বলে। আবার একটুখানি গুলিয়ে দেওয়ার জন্য আসতে পারে, হয়তো দিল দেখো আবর্তন কাকে বলে, তুমি আবর্তন গতি কাকে বলে বলে লিখে দিয়ে চলে এলে, সেরকম কিন্তু আবার লিখলে হবে না, এগুলো গোলানোর প্রশ্ন। শুধু আবর্তন আলাদা, আবার আবর্তন গতি আলাদা। আবর্তন গতি হচ্ছে যখন পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরে চলেছে, তাকে একটা একটা গতি। আর বলছে কি, নিজ অক্ষ কেন্দ্রিক পৃথিবীর এই ঘোরাকে শুধুমাত্র আবর্তন বলে। তো শূন্যস্থান পূরণ আসতে পারে তোমাদের এখানে শর্ট কোশ্চেনের, এখানে গুলিয়ে দেওয়ার মতো কিন্তু প্রশ্ন দিতে পারে। যাই হোক, তারপরে দেখো কি বলছে, আবর্তন গতির আবর্তনের সময়, আবর্তনের সময় এর মধ্যে দেখো কি আলোচনা করছে, একটা হচ্ছে কি সোলার ডে, আর একটা হচ্ছে সাইডরিয়াল ডে। ওকে, মানে সৌরদিন আর নক্ষত্র দিন। এই আবর্তনের সময়কে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, এক হচ্ছে কি সৌরদিন আর নক্ষত্র। সূর্যকে স্থির বিন্দু হিসেবে ধরে পৃথিবী নিজ মেরুদণ্ডের চারিদিকে একবার পূর্ণ আবর্তন করতে যে সময় লাগে 24 ঘন্টা বলেইছিলাম। এই সৌরদিন ধরেই আমাদের দৈনন্দিন কাজকর্ম কিন্তু হয়। তাহলে আমাদের এখানে আবর্তনের সময় এখানে দু রকম হয়, একটা বললাম সৌরদিন, মানে এই সৌরদিন অনুযায়ী কিন্তু আমরা কাজবাজ করি, ঠিক আছে, যে সূর্যকে স্থির বিন্দুতে রেখে, সূর্যকে স্থির বিন্দুতে রেখে যখন পৃথিবী নিজ মেরুদণ্ডের চারিদিকে ক্রমাগত ঘুরছে, আর তার এক পাক করতে কতক্ষণ সময় লাগে, 24 ঘন্টা, তাকে বলছে সৌরদিন বা আমাদের সোলার ডে। আমরা কিন্তু এই সোলার ডে অনুযায়ী দৈনন্দিন কাজকর্মগুলো সারি, ঠিক আছে। আরেকটা হয় দেখো, সেটা হচ্ছে কি নক্ষত্র দিন। মহাকাশে দূরের কোনো নক্ষত্রকে যদি স্থির বিন্দু হিসেবে ধরে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে ঘোরে, তাহলে সেই একবার পূর্ণ আবর্তন করতে লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সময়টা ভালো করে দেখে নেবে যে নক্ষত্র দিন, মানে নক্ষত্র দিন হিসেবে পৃথিবীর ঘুরতে কতক্ষণ সময় লাগে। আসতেই পারে তোমরা শুধুমাত্র 24 ঘন্টা পড়ে গেলে যে সোলার ডেটা লাগে, তো ওটাই আমরা পড়ে গেলাম না, তোমাদের কি গুলিয়ে দেবে, গুলিয়ে দেবে, বলবে যে নক্ষত্র দিনে কতক্ষণ সময় লাগে, সেটা হচ্ছে কি 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 1 সেকেন্ড মানে ভুল ভাল লিখলে কিন্তু কেটে দেবে, ঠিক আছে। এটা ভালো করে লাইন দিও, আর এটা ভালো করে মুখস্থ করবে। তারপরে কি বলছে দেখো, আহ্নিক গতি। আচ্ছা, আহ্নিক গতি কি, আহ্নিক গতি হচ্ছে বা পৃথিবীর আবর্তনের ফলে পর্যায়ক্রমে দিন ও রাত সৃষ্টি হয়, তাই আবর্তন গতিকে দৈনিক গতি বা আহ্নিক গতিও বলে। তাহলে আহ্নিক গতি কি, আহ্নিক গতি হচ্ছে আমাদের পৃথিবীর আবর্তনের ফলে পর্যায়ক্রমে দিন রাত সৃষ্টি হচ্ছে, তো পৃথিবী এই যে নিজের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এর মাঝখানে 24 ঘন্টা হচ্ছে, আর যেহেতু একবার এই পাশটা মানে এক পাশ যেহেতু ঘুরে চলেছে, এক পাশ সবসময় সূর্যের দিকে পড়ছে, আরেক পাশ অন্ধকার থেকে যাচ্ছে, আবার যখন এই দিক থেকে আরেকবার এইদিকে ঘুরলো, তখন ওটা এই পাশটা অন্ধকার, এই পাশটা আলো দেখা যাচ্ছে, আবার এই পাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে বলছে দিন ও রাত সৃষ্টি হচ্ছে সেই 24 ঘন্টার মধ্যে, সেটা আমরা জানি। তো তাই আবর্তন গতিকে দৈনিক গতি বা আহ্নিক গতি বলে। তাহলে আহ্নিক গতি কখন বলে, তখন বলে যখন এই আবর্তনের ফলে ওর যে দিন রাত সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে আহ্নিক গতি। তাহলে দিন রাত পৃথিবীর চারিদিকে আবর্তনের ফলে পর্যায়ক্রমে দিন রাত সৃষ্টি হওয়ার পদ্ধতিকে কি বলে, আহ্নিক গতি। তখন আবার আবর্তন গতি লিখে দিলে হবে না,
দিন রাত সৃষ্টির কথাটা বলেছে, একটা ইম্পর্টেন্ট লাইন এখানে ইউজ, মানে ওয়ার্ড এখানে ইউজ করেছে, দিন রাত সৃষ্টি, তখনই তোমরা আহ্নিক গতি লিখবে, ঠিক আছে। আবর্তনের বেগ। আচ্ছা, আমরা এখানে আলোচনা করছিলাম যে আবর্তন গতি কি, ভালোভাবে পড়লাম, তারপরে ওর সময় কিরকম, তার মাঝখানে আহ্নিক গতি কি। আমি এখানে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টস গুলোকে নিয়ে কিন্তু আলোচনা করছি। বই তো অনেক কিছু আছে, ঠিক আছে, সব পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তো আমি এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলোকেই তোমরা বলেছি এগুলোকেই মুখস্থ করবে, এগুলোই কোশ্চেনে আসবে, ঠিক আছে। এই দেখো কি বলছে, আবর্তনের বেগ। আবর্তনের বেগ মানে হচ্ছে পৃথিবীর গড় আবর্তন বেগ হচ্ছে 1670 কিলোমিটার আবর্তন করছে আমাদের পৃথিবী। আমাদের পৃথিবী আমাদের এই পৃথিবী ক্রমাগত এই যে আবর্তন করছে বললাম, পশ্চিম থেকে পূর্ব দিকে সে ক্রমাগত ঘুরেই চলেছে, ঠিক আছে। এই আবর্তন করতে কতক্ষণ মানে সময় না, আবর্তন, হ্যাঁ আবর্তন সে ঘন্টায় কত করছে, ঠিক আছে। সময় কত লাগছে সেটা তো জানি আমরা, এক পাক ঘুরতে 24 ঘন্টা সময় লাগছে, কিন্তু কত কিলোমিটার বেগে ঘুরছে যে ওর এত সময় লাগছে। এর চেয়ে যদি কম হতো তাহলে কিন্তু আবার কম সময় লাগবে, 23 ঘন্টার মধ্যেই আমাদের একদিন কমপ্লিট হতো। কিন্তু পৃথিবীর যে আবর্তন গতি রয়েছে সেটা হচ্ছে 1670 কিলোমিটার ঘন্টায়। কত গতিবেগ হচ্ছে ঘন্টায় 1670 কিলোমিটার। কোশ্চেন আসবে, দাগ দিও, নোটসে লিখে নিও। তবে ভূপৃষ্ঠের সর্বত্র আবর্তন বেগ কিন্তু সমান নয়। পৃথিবীর সব জায়গায় কিন্তু এই আবর্তন বেগ সমান নয়। কেমন দেখো, নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি হওয়ায় ওর আবর্তনের বেগ সর্বাধিক, এবং ক্রমশ মেরুর দিকে বেগ কিন্তু কমতে থাকে। এই দেখো ছবিটার দিকে ভালো করে দেখো, এই যে আমরা জেনেছি যে ক্রমাগত ঘুরেই চলেছে, তাই তো। তো এখানে যখন ঘুরছে এখানে মেরুর দিকটা দেখো কত কিলোমিটার লাগছে, একেবারে মেরুতে তো 0 কিলোমিটার লাগছে, না হলে তার আগে আগে 838 একটুখানি মেরুর কাছাকাছি যখন আসছে, মানে যখন 66 ডিগ্রি 1/2 এ আসছে, তখন 873 কিলোমিটার সময় লাগছে। আবার তার চেয়ে যখন আমরা আরো বেশি একটুখানি নিরক্ষর রেখার কাছাকাছি যাচ্ছি তখন আবার 1556 কিলোমিটার লাগছে। তারপরে যখন আমরা পুরোপুরি এই নিরক্ষরেখায় পৌঁছচ্ছি তখন কত সময় লাগছে আমাদের, এখানে লিখে দিচ্ছি 1670 কিলোমিটার। সবকটা না এলো তোমরা এই ডায়াগ্রামটা একবার প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। একবার প্র্যাকটিস করে নিয়ে শুধুমাত্র লিখে দেবে যে এখানে কত সময় লাগছে 66.5 ডিগ্রিতে, 23.5 ডিগ্রিতে কত কত সময় লাগছে, 838, 1556, আর নিরক্ষরেখা বরাবর 1770, ঠিক আছে। আবার এইদিকে সেমই তো হবে, ওইদিকে যেমন এইদিকে মেরু, এদিকেও তো এক প্রকার মেরুই আছে, তাই এদিকে যা হবে এদিকেও সেম। আবার এখান নিরক্ষরেখা থেকে একটুখানি দূরে গেলে কত সময় লাগছে, 1556, তাকে আর একটু দূরে গেলে লাগছে 8873 কিলোমিটার, ঠিক আছে। শুধু মোটামুটি এখানে দেখো শুধুমাত্র আমি বোধহয় নিরক্ষরেখাটাই দিয়েছি এখানে, হ্যাঁ হ্যাঁ, কারণ নিরক্ষরেখার পরিধি হচ্ছে সব থেকে ওয়াইড না, কেন পরিধিটা বেশি, নিরক্ষরেখা তো পৃথিবীর মাঝ বরাবর অবস্থান করছে, সব থেকে বেশি ওয়াইড, সব থেকে বেশি জায়গা নিয়ে রয়েছে, তাই ওই পাশটা ওই অঞ্চলের মানে মানুষগুলো এই মানে পুরো ঘুরতে, ওই জায়গাটা ঘুরতে সময় লাগছে বলছি কিলোমিটার লাগছে ঘন্টা প্রতি 1670 কিলোমিটার। আর যত এই পাশে পড়ছে তত এটা কমতে থাকছে, ওয়াইডনেসটা কমছে, মানে আয়তনটা এটা কমে যাচ্ছে, সাইজটা যত কমবে তত কম লাগবে ঘন্টা প্রতি কিলোমিটারে, তাই তো। ইজি ব্যাপার, শুধু নিরক্ষরেখাটা পড়ে রাখবে বিকজ ওটা সর্বাধিক, আর হচ্ছে মেরুটটা পড়ে রাখবে বিকজ ওটা সর্বনিম্ন। আচ্ছা, এখানে ইন্ডিভিজুয়ালি কলকাতার আবর্তন বলেছে 1610 কিলোমিটার, ঠিক আছে। আঁকাটা একবার প্র্যাকটিস করে নেবে তাহলেই হয়ে যাবে। আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেন, না আচ্ছা, নক্ষত্র দিন আর সৌরদিনের মধ্যে একটা পার্থক্য দেখিয়েছে। আমরা এখানে ছোটখাটো ভাবে পড়েছিলাম যে নক্ষত্র দিন কি,
সৌরদিন কি, ঠিক আছে। এইটা একটা পার্থক্য কিন্তু ইম্পর্টেন্ট, আমি তাই জন্য এটাই তোমাদেরকে আলোচনা করে দিয়েছি এখানে স্পেসিফিক্যালি, বিকজ সৌরদিন আর নক্ষত্র দিনের মধ্যে পার্থক্যটা আসবে। মুখস্থ করে নেবে, বেশি প্রশ্ন এই বেশি পয়েন্ট নেই, শুধুমাত্র কয়েকটা বললেই হবে। দেখো, ভিত্তি হচ্ছে গণনা। গণনার মধ্যে সূর্যের ভিত্তিতে পৃথিবীর সৌরদিন গণনা করা হয়, আর এখানে কি সূর্য ছাড়া অন্য নক্ষত্রের ভিত্তিতে গণনা করা হয়। তোমরা যদি আগের পাতাতে সৌরদিন আর এটার মধ্যে অসুবিধাও হয়ে থাকতো, তাহলে তোমরা এই পার্থক্যটা দেখে নেবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তাহলে এখানে কি বলছে, গণনাটা হয় কিভাবে? এখানে গণনা হয় সূর্যের ভিত্তিতে, সৌরদিনে সূর্যের ভিত্তিতে, আর এখানে নক্ষত্রের ক্ষেত্রে কি একটা অন্য নক্ষত্রের ভিত্তিতে গণনা করা হয়, ঠিক আছে। মানে সেটা হচ্ছে সূর্যেরও বাইরে অবস্থান করছে, আমাদের এই পুরো সৌর জগতের বাইরে অবস্থান করছে একটা নক্ষত্র, সেটার কথা বলছে। সমগ্র সৌরজগতে তো আমাদের সূর্যকেই তাই জন্য আমরা ঘিরে আলোচনা করি, কিন্তু ওরও বাইরে যখন কোনো নক্ষত্র থাকে, আর সেটার উপর ডিপেন্ড করে আমরা আলোচনা করছি যে কত সময় লাগছে ঘুরতে, সেই হিসেবে আলোচনা করাকে কিন্তু নক্ষত্র দিন বলে। ইজি, কোনো শক্ত নেই, গণনা সূর্যের ভিত্তিতে, এটা হচ্ছে নক্ষত্রের ভিত্তিতে, প্রথম পয়েন্ট। তারপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে দেখো সময়। পৃথিবীর একটি সৌর দিনের সময় 24 ঘন্টা, আর একটি নক্ষত্র দিনের সময় হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আগের পাতাতে কিন্তু বলেছিলাম, দেখলে এখানে পয়েন্টের মধ্যে এটাকে ঢুকে দিয়েছে, তাহলে সময়টা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখান থেকে পড়ে নেবে, কোনো একদম মেন কি পয়েন্টস গুলো তোমরা পেয়ে যাবে। আর কি হচ্ছে ব্যবধান কেমন, এখানে হচ্ছে নক্ষত্র দিন অপেক্ষা সৌর দিনের 3 মিনিট 56 সেকেন্ড বড়, বেশি ব্যবধান লাগছে। আর হচ্ছে সৌর দিন অপেক্ষা এর 3 মিনিট 56 সেকেন্ড ছোট। তাহলে এর আর এর মধ্যে ব্যবধানটা কতটা? এই 24 ঘন্টা আর 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডের মধ্যে তো খুব বেশি ব্যবধান নেই। কত ব্যবধান? এর একটু বেশি, মানে 3 মিনিট 56 সেকেন্ড বড়, আর এর হচ্ছে কি 3 মিনিট 56 সেকেন্ড ছোট। ইজি, একটা পড়ে নিলে এটা শুধু বড় আর এটা হচ্ছে ছোট। আগের পয়েন্টটা পড়ে নিলেই তোমরা এর পরের পয়েন্টটা কিন্তু পেরে গেলে, ঠিক আছে। তাহলে এই একটা পয়েন্ট পড়া হয়ে গেলেই তার পরের পয়েন্টস গুলো আলোচনা করা যেতে পারে। নেক্সট কি পয়েন্ট বলছে দেখো, পরিবর্তনীয়তা, ঠিক আছে। আবর্তন বেগ হ্রাস বৃদ্ধির সঙ্গে এটি সামান্য কমে বাড়ে। আবর্তন বেগ, আমাদের এই পৃথিবীর যে আবর্তন বেগ সম্বন্ধে আলোচনা করেছি, এই দেখো এখানে ছবিও দিয়ে দিয়েছি আমি। পৃথিবীর যে আবর্তন বেগ রয়েছে সেটার হ্রাস বৃদ্ধির সাথে সাথে কিন্তু এটা সামান্য কমে বাড়ে, ঠিক আছে। আর নক্ষত্র দিনের সময় সারা বছর এই একই থাকে, কোনো পরিবর্তন হয় না। এখানে কোনো কোনো সময় যদি এই যে আগের পেজে আমরা পড়লাম না, আবর্তন গতির না সরি আবর্তনের বেগের কতটা সময় লাগছে, এই যে 1670 কিলোমিটার সময় লাগছে প্রতি ঘন্টায়। এবার কোনো কারণে সেটা চেঞ্জেস কখনোই হয় না, ঠিক আছে, কিন্তু কোনো কারণে যদি হ্রাস বৃদ্ধিটা ঘটে, প্রাকৃতিক নিয়মেই হলো ঘটলো, তাহলে এখানে সামান্য কমা বাড়ে হতে পারে, কিন্তু নক্ষত্র দিনের ক্ষেত্রে সেই বেগটা কখনো কম হবেই না। এটাই এখানে বলছে, দেখো এখানে সারা বছরই একই থাকে, কোনো পরিবর্তন হয় না, নক্ষত্র দিনের সময় কিন্তু সারা বছর একই থাকে। এখানে একটা ছবি দিয়েছি, দেখো এখানে আমি পুরোপুরি দেখিয়ে দিয়েছি যে 24 আওয়ার সময় লাগে এর পুরোপুরি ঘুরতে। আর যদি এটা এই যে সার্কেলটা করা হচ্ছে, এটা হচ্ছে নক্ষত্র দিন অনুযায়ী করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সোলার ডে, আর এটা হচ্ছে বাইরের লেয়ারটা হচ্ছে কি সাইডাল ডে, ওকে। তাহলে এখানে দেখো 24 ঘন্টা সময় লাগছে, আর ওখানে যেমন আমি বললাম 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আর সোলার ডে কেমন হয় দেখো, সোলার ডে তো এখান থেকে এতটা দূরত্ব সূর্যের আর পৃথিবীর মধ্যে, এরকম হচ্ছে। আর যদি সাইডাল দেখে বা বাইরের কোনো নক্ষত্রের কথা যদি বলা হয়, তাহলে এরকম বাইরের দিকে, তাই জন্য একটা চিহ্ন দেখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সাইডাল রে। এই ছবিটা তোমরা যদি একবার দেখো তাহলেই সব কনফিউশন চলে যাবে। আচ্ছা, এই পার্থক্যটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, তোমরা এখান থেকে স্ক্রিনশটও তুলে নিতে পারো। এর প্রথমেই একদম ক্লাসের প্রথমে এটা স্ক্রিনশটটা একবার তুলে নেবে, তাহলেই তোমরা এটা পড়ে নিতে পারবে।
ইম্পর্টেন্ট কিন্তু ওটা। আচ্ছা, এবার আমরা আলোচনা করব এই যে পর্যবেক্ষণ বা সরি পৃথিবীর গতি সম্বন্ধীয় পর্যবেক্ষণের ইতিহাস। আমরা এত আলোচনা করলাম এই আগে যে পৃথিবীর গতি সম্পর্কে, আবর্তন গতি, পরিক্রমণ গতি, এই গতি, অনেক রকম গতি সম্বন্ধে আলোচনা করলাম। এর ধারণা এলো কোথা থেকে? এইখানটা থেকে অনেক স্কুলে কোশ্চেন্স দেয়, ঠিক আছে। কিছু কিছু গুরুত্বপূর্ণ এর যদি সম্বন্ধে আমরা আলোচনা করি, যেমন অ্যারিস্টটল, তারপরে আমাদের আরো বিজ্ঞানীরা রয়েছে, তাদের সম্বন্ধে আলোচনা করলে তাদের সম্বন্ধে থেকে আসতে পারে। কিন্তু শুধু ইম্পর্টেন্ট গুলো পড়লেই হবে, আবার অনেক স্কুলে দেয়ও না, কিন্তু আমি এখানটা পড়িয়ে রাখছি কারণ কি পয়েন্টস গুলো শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে। পুরো পুরো বিষয় সম্বন্ধে যদি আলোচনা নাও করে, বড় কোশ্চেনে যদি নাও আসে, যে ধরো পৃথিবীর সম্বন্ধে পর্যবেক্ষণের ইতিহাস সম্বন্ধে আলোচনা করো, বড় কোশ্চেনে আসবে না এটা, ঠিক আছে। কিন্তু এতে আসতে পারে, লাইক ছোট করে এলো, শর্ট কোশ্চেনে দিয়ে দিল হুট করে। একসময় তেমন বেশি দিত না, কিন্তু এখন দেখছি আমি প্রশ্ন ভালোই দিচ্ছে, তো আমি সে কারণে এটাকে অ্যাড করে দিয়েছি, তোমরা পড়ে নিও। কিছু কিছু কি পয়েন্টস মানে কিছু কিছু জায়গা বলে দেবো, সেগুলোই শুধু পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। কি বলছে দেখো, মহাবিশ্ব ও মহাবিশ্বের নক্ষত্র, গ্রহ, উপগ্রহের অবস্থান, মহাবিশ্ব মানে এই পুরো মহাবিশ্বের নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, আবর্তন, পরিক্রমণ সম্পর্কে যুগে যুগে দেশে ও নানান ধারণা প্রচলিত ছিল। ধারণাগুলো হচ্ছে দু প্রকার, এক হচ্ছে কি পৃথিবী কেন্দ্রিক, এক হচ্ছে কি সূর্য কেন্দ্রিক, ঠিক আছে। তাহলে বলছে যে এই যে পৃথিবীর গতি সম্বন্ধে আলোচনা করছিলাম আমরা, আবর্তন গতি, এই গতি, পরিক্রমণ, এছাড়াও আরো অনেক কিছু রয়েছে স্পেশাল মানে এই জিনিসপত্রগুলো, যেমন নক্ষত্র, গ্রহ, উপগ্রহের অবস্থান, এসব সম্বন্ধে আলোচনা কিন্তু যুগ যুগ থেকে হয়ে এসেছে, ঠিক আছে। এই পার্থক্য মানে এই ধারণাগুলোকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এক পৃথিবী কেন্দ্রিক, সূর্য কেন্দ্রিক। এখন আমরা আলোচনা করব জিওসেন্ট্রিক ইউনিভার্স বা পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব। খ্রিস্ট জন্মের হাজার বছর আগে থেকে সাধারণ মানুষ, পণ্ডিত, দার্শনিক, জ্যোতির্বিদ, এরা কি মনে করত? মহাবিশ্বের কেন্দ্রে পৃথিবী একটি স্থির গ্রহ রূপে দাঁড়িয়ে রয়েছে, আর সূর্য সহ সমস্ত গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, উল্কা, ধূমকেতু সবকিছুই কিন্তু একদম বৃত্তাকার ভাবে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর চারপাশে ঘুরছে। আর এই সময় সূর্য ও চাঁদ গ্রহ হিসেবে গণ্য করা হতো। এখানে কিরকম ভাবে আলোচনা করা হচ্ছে দেখো, জিওসেন্ট্রিক মডেলটা দেখিয়েছি। এখানে আলোচনা করা হচ্ছে, এখানে তখন ভাবা হতো যে পৃথিবী মাঝ বরাবর অবস্থান করছে, ঠিক আছে। পৃথিবী মাঝ বরাবর অবস্থান করছে, আর পৃথিবীকে কারা প্রদক্ষিণ করছে? সূর্য, অন্যান্য গ্রহ, ধূমকেতু, অন্যান্য যা কিছু আছে না কেন, সমস্ত রকম গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, যাই হোক সবকিছু পৃথিবীকে ঘুরে বেড়াচ্ছে, মানে পৃথিবীকে পরিক্রমণ করে চলেছে। সেইটা হচ্ছে এই ধরনের ধারণাকে বলা হচ্ছে কি জিওসেন্ট্রিক মডেল। ভেরি ইজি, শুধু বলবে যে পৃথিবীকে মানে এরকম ভাবে কোশ্চেন আসলে যে পৃথিবীকে নিয়ে মানে পৃথিবীর একটি স্থির গ্রহ রূপে দাঁড়িয়ে আছে, আর ওর চারপাশে যদি সূর্য ঘুরছে, এই ধারণাটা কি? এই ধারণা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক ধারণা, মানে পৃথিবীকে কেন্দ্রতে বসিয়ে তার চারিপাশে ঘোরা নিয়ে আলোচনা করা হচ্ছে, তাই একে পৃথিবী কেন্দ্রিক ধারণা বলছে, ঠিক আছে। খ্রিস্ট জন্মের হাজার বছর আগে, খ্রিস্ট জন্মেরও হাজার বছর আগে থেকে এখানে কারা কারা আলোচনা করতো? পণ্ডিত, দার্শনিক, জ্যোতির্বিদ্যা, এটাই আলোচনা করছে যে পৃথিবী মাঝ বরাবর রয়েছে, আর সূর্য, অন্যান্য গ্রহ, উপগ্রহ, যাই হোক না কেন, তারা সবাই একে ক্রমাগত ঘুরে চলেছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক ধারণা। তারপর হচ্ছে কি দেখো, প্রাচীন ধারণা। প্রাচীন ধারণাতে কি বলা হতো? প্রাচীন যুগে হোমার, হেসিওড, ডেমোক্রেটাস, খ্রিস্টপূর্বাব্দ 6ষ্ঠ শতকে গ্রিক দার্শনিক থ্যালাস, অ্যানাক্সিম্যান্ডার, পরবর্তীকালে প্লেটো প্রমুখরা এটা বলেছে যে পৃথিবী মহাশূন্যে ভাসছে,
আর চারদিকে জ্যোতিষ্করা ঘুরছে। তাহলে কোন কোন বিজ্ঞানী জিওসেন্ট্রিক ইউনিভার্সের আলোচনায় মানে মত দিতেন বা বলেছিলেন যে হ্যাঁ এরকম ধারণা ঘটে? তাহলে তারা হচ্ছে এনারা। এটা হচ্ছে সব থেকে প্রাচীন ধারণা, একদম সব থেকে প্রাচীন ধারণাতে এই এরাই এরা ভাবতেন যে পৃথিবী মহাশূন্যে নিজেই শুধু ভাসছে, পৃথিবী আর চারিদিকে কিছু নেই, শুধু সমস্ত ফাঁকা মহাশূন্যে শুধুমাত্র পৃথিবী ভাসছে। ঠিক আছে, তারপরে কি দেখেছে দেখো, আরো বিজ্ঞানীরা রয়েছেন, যেমন শুধুমাত্র প্রাচীন ধারণা সম্পর্কে আমরা আলোচনা করলাম যে হোমার, হেসিউড, ডেমোক্রেটাস, তারপর হচ্ছে আরো খ্রিস্টপূর্বাব্দের 6ষ্ঠ শতকে গ্রিক দার্শনিক আমাদের থ্যালাস, এতগুলো নাম পড়তে হবে না। ঠিক আছে, দুটো তিনটা পড়ে রাখবে, শুধুমাত্র হোমার, হেসিউড, ডেমোক্রেটাস, তোমাদের যেটা সুবিধা হচ্ছে যে নামগুলো মোটামুটি দুটো তিনটা পড়ে রাখলেই হলো, এত মনে রাখা সম্ভব না। আরো আছে, আরো এবারে এনাদের সম্বন্ধে আলোচনা করলাম, এই প্রাচীন ধারণাতে এনারা এই সম্বন্ধে ধারণা দিয়েছিলেন। আরো গুরুত্বপূর্ণ কয়েকজন আছে, তাদেরকে স্পেসিফিক্যালি পয়েন্ট করে দেখিয়েছি আমি এখানে। দেখো, ইউডোক্সাস সর্বপ্রথম সৌরজগতের মডেল প্রস্তুত করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সর্বপ্রথম সৌরজগতের মডেলকে প্রস্তুত করেন আমাদের ইউডোক্সাস। ঠিক আছে, যেখানে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য আর চাঁদ আর 5টা গ্রহ রয়েছে, যেটা বললাম আর কি, জিওসেন্ট্রিক মডেল যেহেতু, তাই তখন ওনাদের ধারণা ছিল যে পৃথিবী মাঝ বরাবর অবস্থান করছে, পৃথিবীকে ঘুরে অন্যান্য গ্রহ উপগ্রহ সবকিছু রয়েছে, এমনকি সূর্য। ঠিক আছে, তো এইগুলো নিয়ে 27টি কক্ষপথে বিভিন্ন ভাবে হেলে থেকে বিভিন্ন গতিতে আবর্তন করছে। 27টি কক্ষপথ মানে 27খানা গ্রহ উপগ্রহ হয়তো ইনি ভেবেছিলেন যে পৃথিবীকে কেন্দ্র করে 27টা কক্ষপথ মানে 27টা গ্রহ, আরো অনেক গ্রহ উপগ্রহ সবকিছু আর কি ঘিরে আমাদের পৃথিবীকে কেন্দ্র করে এরা ক্রমাগত ঘুরে চলেছে। এটা যেহেতু জিওসেন্ট্রিক, পৃথিবী মাঝে বরাবর থাকবে, তো তিনি হচ্ছেন ইউডোক্সাস, যিনি সর্বপ্রথম সৌরজগতে এরম একটা মডেল তৈরি করেছিলেন পৃথিবীকে মাঝখানে বরাবর। ঠিক আছে, তো জিওসেন্ট্রিক মডেলের সর্বপ্রথম সৌরজগৎ সমেত মডেলকে প্রস্তুত করেছিলেন ইউডোক্সাস। তাহলে এরকম কোশ্চেন হ্যাঁ আসতেই পারে যে জিওসেন্ট্রিক মডেল এর সৌরজগৎ প্রথমকে প্রস্তুত করে। নেক্সট হচ্ছে দেখো অ্যারিস্টটল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্য কিছু না হলে অ্যারিস্টটল, টলেমি সম্বন্ধে কিন্তু আসবেই। ঠিক আছে, তিনি পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণার কিন্তু পক্ষে বলেছিলেন। তাহলে এরকম শর্ট কোশ্চেন এমসিকিউ এ দিয়ে দিল জিওসেন্ট্রিক ধারণার মধ্যে বা পৃথিবী কেন্দ্রিক ধারণার মধ্যে কে কে রয়েছেন? অ্যারিস্টটল, অন্যান্য মানে আরেকটা যে ধারণা রয়েছে সেই ধারণা সম্পর্কে ওদের কয়েকটা নাম বলে দিল। যদি তোমরা কমন কয়েকটা নাম না মুখস্থ করে রাখো তাহলে কিন্তু গুলিয়ে যেতে পারে, এমসিকিউ তে আসবেই এটা। পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণার পক্ষে বলেন যে মহাবিশ্বের মাঝখানে পৃথিবী রয়েছে, আর ওই যে বললাম মহাবিশ্ব সমগ্র ফাঁকা মহাবিশ্ব এর মাঝ বরাবর পৃথিবী রয়েছে এবং তাকে ঘিরে থাকা 55টি পূর্ণ বৃত্তাকার কক্ষপথে চাঁদ, গ্রহ, নক্ষত্রগুলো প্রদক্ষিণ করছে। ইউডোক্সাস বলেছিলেন 27টি কক্ষপথ রয়েছে, আর ইনি আবার বলছেন যে 55টি পূর্ণ বৃত্তাকার মানে ধরো এখানে জিওসেন্ট্রিক মডেল অনুযায়ী মাঝখানে যেহেতু আমাদের পৃথিবীকে ধরা হচ্ছে, তো পৃথিবীকে ঘুরে 1 2 3 পূর্ণ বৃত্তাকার, পুরোভাবে বৃত্ত করে ওকে ঘিরে রয়েছে, তাই একে পূর্ণ বৃত্তাকার বলছে। এরকম করে করে 55টা পূর্ণ বৃত্তাকার কক্ষপথে অন্যান্য চাঁদ, অন্যান্য গ্রহ এবং নক্ষত্রগুলো ক্রমাগত প্রদক্ষিণ করে চলেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যারিস্টটলের ধারণা। অ্যারিস্টটলের ধারণার ক্ষেত্রে তাহলে কি জানলাম? 55টি কক্ষপথের কথা বললেন। ঠিক আছে, আর আমাদের ইউডোক্সাস কটা কক্ষপথের কথা বলেছেন? 27টা। আবার তারপর কি বলছে দেখো, ক্লডিয়াস টলেমি, মিশরীয় জ্যোতির্বিদ টলেমি সর্বপ্রথম পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের কথাটা প্রবর্তন করে। তাহলে সর্বপ্রথম
পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণাটা কে প্রবর্তন করেন? টলেমি। তিনি বলেছেন যে গোলাকৃতি, এনাদের সাথে সাথে টলেমিও বলেছিলেন সেই সময় পৃথিবীর সাথে সাথে পৃথিবীর সৌরজগতের কেন্দ্রে স্থির আছে, গোলাকৃতি পৃথিবী সৌরজগতের কেন্দ্রে স্থির আছে। যেমন ছবিটা দেখতে পাচ্ছ, পৃথিবী মাঝ বরাবর আর এখানে সূর্য প্রদক্ষিণ করছে, এরকম মাঝ বরাবর অবস্থান করছে, স্থির আছে। তাকে কেন্দ্র করে সূর্য সহ প্রতি জ্যোতিষ্ক গুলো উপকেন্দ্রিক ও কক্ষপথে পাক খাচ্ছে। পৃথিবী ঘুরতে পারে না, পৃথিবী কিন্তু ঘুরতে পারে না, ঘুরলে মানুষ টের পেত। এটা হচ্ছে ক্লডিয়াস টলেমির ধারণা। দেখো কেমন বলছে যে পৃথিবী কিন্তু নিজে ঘুরতে পারে না, ঘুরলে তো মানুষ টের পেত, তাই না? এখানে সেই সময়টা করে এই নিয়ে আলোচনা করা হয়নি যে মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমাদের পৃথিবীর সমস্ত মানুষ যে পৃথিবীর মধ্যে আটকে পড়ে রয়েছে সেই সম্বন্ধে ধারণাটা সেই সময় আসেনি হয়তো, সেই কারণে তিনি ওটাই বলেছেন যে পৃথিবী কিন্তু নিজে ঘুরতে পারে না, ঘুরতে পারলে তো মানুষ টেরই পেত। মানুষ টের পাবে না? যদি এরকম ধারণা ছিল যে পৃথিবী যদি ঘুরতে থাকে তাহলে মানুষ টের পেত, আর মানুষ তো ছিটকে ছিটকে বাইরে চলে যেত, তাই তো? এমন ধারণাটাই তো আগে ছিল। এবার কেন ঘটে না সেই সম্বন্ধে একটা আলাদা থিওরি রয়েছে, মানে থিওরি নয়, অফকোর্স প্র্যাকটিক্যালি আলোচনা করা আছে। আর জানা আছে যে কেন মানুষ এখানে বসবাস করে, পৃথিবী ঘুরতেও থাকছে, কেন বেরোচ্ছে না, ঠিক আছে? সেই নিয়ে আমরা আবার পরের ভিডিওটা আলোচনা করব, ঠিক আছে? নেক্সট কি বলছে দেখো, পৃথিবী কিন্তু ঘুরতে পারে না, মানুষ নালে টের পেত। নেক্সট, খ্রিস্টীয় চার্চ এই ধারণাকে সমর্থন করেন। ধর্মভীরু মানুষ 1500 বছর ধরে টলেমিকে মেনে নিয়েছিল। কারা? ধর্মভীরু মানুষ। তাহলে 150 খ্রিস্টপূর্বাব্দে ফার্স্ট টলেমি এরকম কথা বলেন যে পৃথিবী মাঝ বরাবরই অবস্থান করছে, আর পৃথিবী কিন্তু স্থির, পৃথিবী যদি ঘুরতো তাহলে কিন্তু আমরা সেটা টের পেতাম, তাই না? তো সেই কারণে এটা যেহেতু সবাই ভেবেছে হ্যাঁ সেটাই তো ঠিক কথা, সেই হিসেবে সবাই জিনিসটাকে মেনে নিয়ে 1500 বছর ধরে সেই জিনিসটাকে মেনে নিয়ে চললো যে হ্যাঁ পৃথিবী মাঝ বরাবর অবস্থান করছে আর পৃথিবী ঘুরছেও না। তাহলে টলেমির ধারণা কত বছর ধরে চলেছিল? 1500 বছর ধরে, ঠিক আছে? শর্ট কোয়েশ্চেনে দেবে এগুলো, এই পয়েন্টগুলো শর্ট কোয়েশ্চেনে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে পয়েন্টগুলো বলছে সেগুলোই শুধু পড়ো, এমনিতে এমনি রিডিং মেয়েদের যেগুলো আমি সার্কেল সার্কেল করেছি সেগুলো কিন্তু মেন পয়েন্ট, আর অ্যারিস্টটলেরটা তো পুরোটাই। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম পৃথিবী কেন্দ্রিক ধারণা, তাই তো? আমরা প্রথমে মহাবিশ্ব সম্বন্ধে যদি এই এই পৃথিবীর গতি সম্বন্ধে যখন আমরা আলোচনা করছিলাম যে এই ধারণাটা কত রকমের, দু রকমের ধারণা, কি কি? পৃথিবী কেন্দ্রিক, সূর্য কেন্দ্রিক। তাহলে পৃথিবী কেন্দ্রিক ধারণা সম্বন্ধে আমরা আলোচনা করলাম, আর কোন কোন বিজ্ঞানী এতে ধারণাতে মানে করেছিলেন, সম্মুখীন দিয়েছিলেন, মানে ধারণাটাকে করে মতামত দিয়েছিলেন, তাদের সম্বন্ধে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যারিস্টটল, টলেমি, আর হচ্ছে প্রাচীন ধারণা থেকে কয়েকজনের নাম পড়ে নিলেই তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, জিওসেন্ট্রিক ধারণাটা এক প্রকার ধারণা হয়ে গেল। আরেকটা ধারণা হচ্ছে সূর্য কেন্দ্রিক মহাবিশ্ব বা ধারণা, হেলিওসেন্ট্রিক ইউনিভার্স। এই মতামত অনুযায়ী পৃথিবী স্থির নয়, ঠিক আছে? সব থেকে বড় পার্থক্য জিওসেন্ট্রিকের বা পৃথিবী কেন্দ্রিক ধারণার থেকে কি? পৃথিবী স্থির নয়, ওখানে সব থেকে বড় ধারণাই ছিল পৃথিবী স্থির। তাহলে একটা পার্থক্য কিন্তু দিতে পারে যে পৃথিবী কেন্দ্রিক ধারণা আর সূর্য কেন্দ্রিক ধারণার মধ্যে পার্থক্যটা। আচ্ছা, যাই হোক, হ্যাঁ এই দুটোর মধ্যে পার্থক্য আছে। 5 নাম্বারের বা 3 নাম্বারের কোশ্চেনে পার্থক্য দিয়ে দিতে পারে, তোমরা পয়েন্ট পয়েন্ট করে নিজেই বানিয়ে নিতে পারো। ফার্স্ট ধারণা, ফার্স্ট পার্থক্য কি? ওখানে বলেছে পৃথিবী সর্বদা স্থির, আর এখানে বলেছে পৃথিবী স্থির নয়। ফার্স্ট পয়েন্ট হয়ে গেল, পার্থক্যের ফার্স্ট পয়েন্টই হয়ে গেল। তোমরা যদি এই যে যেগুলো আমি প্রোভাইড করেছি সেটুকু পড়ো তাহলে তোমরা 5-6টা কি তারও বেশি পার্থক্য পেয়ে যাবে। আর সেই পার্থক্যের মধ্যে একটা হচ্ছে ছবি, ঠিক আছে? পার্থক্যের মধ্যে কিন্তু ছবি দেবে, ছবি দিলে একদম কিন্তু টিচার খুশি হয়ে গিয়ে একদম 5-এ 5 মার্কস দিয়ে দেবে। ছবি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এই জিওগ্রাফির ক্ষেত্রে। তোমরা এখানে যত পারো ছবি প্রোভাইড করো, যত ছবি প্রোভাইড করবে তত টিচার খুশি হবে। আর ভেতরের লেখা ভালো করে যদি নাও উনি পড়ে থাকেন
তাহলে ছবিটা দেখে তোমাদেরকে মার্কস দিয়ে দেবে। তবে অনেকেই কিন্তু ভালোভাবেই পড়ে, তাই ভুলভাল লিখে দেবে না আবার, তাই বলে। আচ্ছা, কি বলছে এখানে ফার্স্ট পয়েন্ট, তাহলে আমরা যদি পার্থক্য করি, পার্থক্য হয়তো ফার্স্ট পয়েন্ট হয়ে গেল পৃথিবী স্থির নয়। নেক্সট কি? গতিশীল। পৃথিবী স্থির নয়, কি? পৃথিবী গতিশীল। নেক্সট, পৃথিবী সহ সমস্ত গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, অন্যান্য জ্যোতিষ্ক সূর্যের আকর্ষণে সূর্যকে প্রদক্ষিণ করে। ঠিক আছে, তাহলে এটাও একটা পয়েন্ট হয়ে গেল। কে কাকে প্রদক্ষিণ করছে? ওইখানে আমাদের জিওসেন্ট্রিক বা পৃথিবী কেন্দ্রিকে বলবে, ওখানে পৃথিবীকে সূর্য প্রদক্ষিণ করছে এই ধারণাতে। আর এখানে কি? সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে। সূর্যের আকর্ষণে সূর্যকে প্রদক্ষিণ করছে। তাই সেকেন্ড পয়েন্টও হয়ে গেল। এক, পৃথিবী স্থির নয়, ওখানে লিখবে পৃথিবী স্থির। আর আবার এখানে বলবে যে সূর্য কেন্দ্রিক মহাবিশ্বের সূর্যের আকর্ষণে সূর্যকে প্রদক্ষিণ করে, মানে সূর্যকেই প্রদক্ষিণ করে, আর ওখানে বলবে পৃথিবীকে প্রদক্ষিণ করে। সেকেন্ড পয়েন্ট হয়ে গেল। নেক্সট কি বলছে? এখানে সব থেকে গুরুত্বপূর্ণ এই এই বিজ্ঞানীদের নামগুলো এখানে দেখো। অ্যারিস্টার্চাস, ওকে, গ্রিক পণ্ডিত অ্যারিস্টার্চাস সর্বপ্রথম সূর্য কেন্দ্রিক মহাবিশ্বের কথা বলেন। এমসিকিউ কোশ্চেনে দেবেই, ঠিক আছে? কি? গ্রিক পণ্ডিত অ্যারিস্টার্চাস সর্বপ্রথম এই সূর্য কেন্দ্রিক ধারণাটা বলেছে। আচ্ছা, ড্রয়িংটা দেখো এবার। এতক্ষণ ধরে পৃথিবী কেন্দ্রিক আলোচনা করছিলাম, কিরকম পৃথিবী মাঝ বরাবর অবস্থান করছে আর পৃথিবীকে ঘিরে সূর্য ঘুরছে। এবার হেলিওসেন্ট্রিক বা সূর্য কেন্দ্রিক মানে হচ্ছে সূর্য মাঝ বরাবর অবস্থান করছে আর সূর্যকে ঘিরে পৃথিবী ক্রমাগত ঘুরে চলেছে। শুধু পৃথিবী নয়, সমস্ত গ্রহ, উপগ্রহ, সবকিছু আমাদের এই পুরো সৌরজগতের। তাহলে কে? অ্যারিস্টার্চাস সর্বপ্রথম সূর্য কেন্দ্রিক ধারণাটা বলেছে। ভালো করে পড়ে নেবে। তার মতটা কি ছিল? পৃথিবী নয়, সূর্য এই মহাবিশ্বের কেন্দ্রে অবস্থান করছে। ঠিক আছে, নেক্সট সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেম, আর্যভট্ট। 476 বা 550 খ্রিস্টাব্দে তিনি বলেছেন। ভারতীয় জ্যোতির্বিদ আর্যভট্ট তো একজন ভারতীয় জ্যোতির্বিদ। তিনি সর্বপ্রথম বলেন যে পৃথিবী কিন্তু স্থির নয়, পৃথিবী স্থির নয়, এটি গতিশীল এবং পৃথিবী প্রতিদিন একবার করে নিজ অক্ষে পাক খায়। 476 খ্রিস্টাব্দে, 476 খ্রিস্টাব্দে একজন পুরোপুরি একদম ভালোভাবে একটা দিয়ে দিয়েছিলেন, যে কথা বলে দিয়েছিলেন, যে ধারণা প্রবর্তন করে, মানে বলে দিয়েছিলেন যে পৃথিবী কিন্তু স্থির নয়, এটি গতিশীল এবং পৃথিবী প্রতিদিন একবার নিজ অক্ষে ঘোরে। পৃথিবী যে একবার ঘোরে সেই ধারণাও তিনি একবারে দিয়ে দিয়েছিলেন। তাহলে একেবারেই সমস্ত আগের ধারণাটা একদম মুছে গেল আর পুরোপুরি সম্পূর্ণ সঠিক ধারণাটা আমরা পেয়ে গেলাম। আর্যভট্ট কি বলেছিলেন সেই ধারণাটা কিন্তু আসতে পারে, যদি তোমাদের কোড দিয়ে কোশ্চেন আসে, কোন স্কুলে দেয়, তাহলে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মার্ক করবে বা নোট করে নিও। আরেকজন গুরুত্বপূর্ণ নাম হচ্ছে নিকোলাস কোপারনিকাস। ঠিক আছে, 1473 এবং 1543 খ্রিস্টাব্দে। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কোপারনিকাস 1514 সালে দি রেভলিউশনিবাস গ্রন্থে সর্বপ্রথম সূর্য কেন্দ্রিক মহাবিশ্বের প্রবর্তন করেন। ঠিক আছে, এটি বিজ্ঞান সম্মতভাবে প্রমাণ করে। তাহলে আমরা এখানে জানিয়েছিলাম যে আর্যভট্ট 476 খ্রিস্টাব্দে এই ধারণাটা দিলেন যে সর্বপ্রথম, তোমরা তো বলবে যে উনি প্রথম তো ধারণাটা দিলেন যে পৃথিবী স্থির নয় এবং গতিশীল এবং নিজ অক্ষে চারিদিকে, পৃথিবী আর কি প্রতিদিন একবার করে নিজ অক্ষে চারিদিকে ঘুরছে। কিন্তু উনি থিওরিটিক্যালি বলেছিলেন। ইনি নিকোলাস কোপারনিকাস কি করেছিলেন? বিজ্ঞানসম্মতভাবে জিনিসটা প্রমাণ করেছিলেন। ঠিক আছে, তাহলে কোশ্চেনে আসতেই পারে সর্বপ্রথম এই হেলিওসেন্ট্রিক ধারণা বা সূর্য কেন্দ্রিক ধারণাটা কে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করেন? কি? নিকোলাস কোপারনিকাস। ঠিক আছে, কোন গ্রন্থে? দি রেভলিউশনারি বাস। ওকে,
নামটা মনে রাখতে পারো, তবে এখানে যেটা গুরুত্বপূর্ণ যেটা আসতে পারে সেটা হচ্ছে যেটা আমি বললাম যে কে সর্বপ্রথম বিজ্ঞানসম্মতভাবে এই ধারণাটাকে প্রমাণ করে, সেই হিসেবে ওনার নামটা একদম মানে খাতায় নোট করে নেবে ইম্পর্টেন্ট ভাবে, কারণ ওনাটা আসতে পারে। ঠিক আছে, ছবিটা একবার দেখে নাও, এই ছবিটা একবার খাতায় চট করে লিখে নাও। ঠিক আছে, ড্র করে নাও এইগুলো, এখানে যে কমন পয়েন্টস গুলো আমি বললাম সেগুলোর সাথে সাথে এই ছবিটা একবার যদি ড্র করে নাও তাহলে হেলিওসেন্ট্রিক আর আমাদের এই আগের যেটা ছিল পৃথিবী কেন্দ্রিকের মধ্যে কোনো আর এই হবে না, আর কোনো প্রবলেমই হবে না, গোলাবেও না। ঠিক আছে, ভেরি ইজি। আর কি আছে দেখো, আচ্ছা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করছি যে আমরা, হ্যাঁ আচ্ছা আগেরটাতে আমরা দেখছিলাম যে পৃথিবীর কতটা সময় লাগে, পৃথিবী শুধু আবর্তন কাল, পরিক্রমণ কাল, পরিক্রমণ বেগ, শুধু তো পৃথিবীর আলোচনা করলাম বিকজ চ্যাপ্টারটাই হচ্ছে পৃথিবীর গতিসমূহ, তাই তো? তো এখানে আবার কিছু কিছু অন্যান্য গ্রহ সম্বন্ধে আলোচনা করে দিয়েছে যে অন্যান্য গ্রহ তো কেমন কি আবর্তনের সময় লাগে আর কেমন কি এ করতে সময় লাগে, আবর্তন, পরিক্রমণ, পরিক্রমণের কাল কেমন লাগে, বেগ কেমন লাগে, সব পড়ার দরকার নেই। এই যে দেখো অলরেডি এখানে লাল লাল করে মার্ক করে দেওয়া হয়েছে, এইগুলোই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাই দেখি কি দেখাচ্ছে। আচ্ছা এখানে দেখাচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি, পৃথিবীরটাই মুখস্থ করে রাখবে। এছাড়া আমরা শুধুমাত্র কয়েকটা মুখস্থ করে রাখতেই পারি, বুধের আর শুক্রর, যেহেতু ওরা পাশাপাশি অবস্থান করছে। মোটামুটি ওদেরটা পড়ে রাখলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, পৃথিবীর বুধের কেমন সময় লাগছে, 58 দিন 17 ঘন্টা। ঠিক আছে, এক পাক ঘুরতে আমাদের পৃথিবীর কত সময় লাগে, মোটামুটি 23 ঘন্টা 56 মিনিট 60 সেকেন্ড, যদি নক্ষত্র দিন অনুযায়ী আমরা ভাবি। ওখানে কিন্তু আমরা পার্থক্য কি পড়েছিলাম, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড কিন্তু আমাদের নক্ষত্র দিন অনুযায়ী লাগে। আচ্ছা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন দিকে ঘুরছে, পৃথিবী তো পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, আমাদের বুধও কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে, শুক্র কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। এছাড়া আমাদের মঙ্গলও পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, বৃহস্পতিও পশ্চিম থেকে পূর্ব, শনিও, আবার নেপচুনও, সবাই পশ্চিম থেকে পূর্ব, শুধু আলাদা কারা, আলাদা হচ্ছে ইউরেনাস আর শুক্র। আমরা এখানে লিটারালি আলোচনা করেছিলাম যে আমরা কেন ইউরেনাস আর শুক্র গ্রহই অন্যদিকে ঘুরছে, তাই তো? ওখানটা আরেকবার দেখে নিও, তাহলেই মুখস্থ হয়ে যাবে, সব পড়ার দরকার নেই। এখানে আমি একবার দেখিয়ে দিয়েছি তোমাদের জানার জন্য যে আমাদের বুধের প্রদক্ষিণ আবর্তনকাল মানে নিজ অক্ষে মানে শুধু নিজে ঘুরতে কত সময় লাগবে, তাই তো? নিজের ঘুরতে সময় লাগে 58 দিন 17 ঘন্টা। ঠিক আছে, এছাড়াও শুক্রের লাগে 243 দিন। কতটা ডিফারেন্স, শুক্র গ্রহে 243 দিন সময় লাগে শুধুমাত্র নিজে ঘুরতে, তাহলে ওর গতিবেগ কতটা কম। পৃথিবীরটা জানি, আর তারপরে মঙ্গলের আবার কাছাকাছি 23 ঘন্টা যেমন আমাদের পৃথিবীর লাগছে, মানে পৃথিবীর তো অতটা বেশি, পৃথিবীর যেমন 23 ঘন্টা 56 মিনিট সেরকম লাগছে, ওর আবার 24 ঘন্টা 37। পড়ার সময় আমরা দেখেছিলাম যে পৃথিবীর আর মঙ্গলের মধ্যে কিন্তু আবর্তন গতিটা সেমই, তাই ওদের দিন রাতও অনেকটা কাছাকাছি সময়ের মধ্যেই ঘটে থাকে। ঠিক আছে, এখানটা মোটামুটি একবার দেখে রাখবে জানার জন্য। 17 ঘন্টা সময় লাগে হচ্ছে ইউরেনাসে, শনির হচ্ছে 10 ঘন্টা। তাহলে এখানে সব থেকে বেশি আজ থেকে ঘুরছে সেটা হচ্ছে বুধ। এদের পরিক্রমণ কাল মানে পৃথিবীকে মানে সরি সূর্যকে ঘুরতে এদের কত সময় লাগছে, 88 দিন 225 দিন। সব থেকে আমাদের পৃথিবী 365 দিন, পৃথিবীরটাই পড়ে রাখবে। সব থেকে বেশি কাল লাগতে পারে, আমরা বললাম না পরিক্রমণ মানে সূর্যকে প্রদক্ষিণ করছে, সব থেকে দূরে যে অবস্থান করছে তাহলে তারই সব থেকে বেশি সময় লাগবে।
নেপচুনের দেখো কত সময় লাগছে, 146 বছর। আমাদের এখানে তো 1 বছর মানে 365 দিনে হয়ে যায়, 165 বছর সময় লাগে। ঠিক আছে, এগুলো জেনারেলি তোমরা জেনে রাখবে। ঠিক আছে, এখানে বামন গ্রহ সম্বন্ধেও আলোচনা করেছে, এগুলো তো আমার পড়া দরকার নেই, কোয়েশ্চেনে আসবে না। ঠিক আছে, কোয়েশ্চেনে পরীক্ষায় মোটামুটি পৃথিবী ছাড়া আর ওর বাইরে কিছুই আসবে না, তবু আমি এটা দেখার জন্য দিয়ে দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আর পরের ভিডিও আমি আলোচনা করব হচ্ছে কোরিওলিস বল এবং অন্যান্য এই পৃথিবীর গতির অন্যান্য পার্টগুলো আর কি। ঠিক আছে, কোরিওলিস বল নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই দেখবে ভিডিওটা। থ্যাংক ইউ।